আপনি গণতান্ত্রিক ডেমোক্রেটিক যে লিবারেল রাষ্ট্রগুলোতে দেখেন সেখানে হচ্ছে পুরো যে মন্ত্রণালয়টা এর মধ্যে প্রধানমন্ত্রী ইনক্লুডেড, এই পুরো মন্ত্রণালয়টা হচ্ছে একটা 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 বডি হিসেবে কাজ করে এবং সেখানে প্রাইম মিনিস্টার বা ব্যক্তি হিসেবে তাকে ফোকাস করা হয় না, ফোকাস করা হয় যে মন্ত্রণালয় যে পুরো একটা বডি, ওই বডিকে। একইভাবে এই যে বিচার ব্যবস্থাকে শুধু চিফ জাস্টিসকে ফোকাস করা হয় না, ফোকাস করা হয় যে বিচার ব্যবস্থাটা যারা পরিচালিত করে, যে বডিটা, যে রাজনৈতিক স্ট্রাকচারটা, যে জাজেস কাউন্সিল, সেটাকে। প্রধান নির্বাচন কমিশনারকে অন্য রাষ্ট্রে ফোকাস করা হয় না, ব্যক্তিকে ফোকাস করা হয় না, ফোকাস করা হয় যে নির্বাচন কমিশনের যে একটা স্ট্রাকচার, যে বডি আছে ওই বডিটাকে। যে কারণে আমাদেরকে ব্যক্তিকে ফোকাস না করে আপনি যখন বডিকে ফোকাস করবেন তখন হচ্ছে আপনার এই যে ম্যানিপুলেশনগুলো কোনো গভর্নমেন্ট করতে পারে না। এক্ষেত্রে আপনি চিফ জাস্টিস বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেন, তারপরে হচ্ছে আপনার মানবাধিকার কমিশনের প্রধান বলেন, দুর্নীতি দমন কমিশনের প্রধান বলেন, ওনারা হচ্ছে ফার্স্ট অ্যামাং দি ইকুয়াল হিসেবে কাজ করবে। অর্থাৎ তারা পুরো বডির যে ক্ষমতা তারও সেম ক্ষমতা চিফ জাস্টিস কিংবা চিফ নির্বাচন কমিশনার বা হচ্ছে মানবাধিকার কমিশনের প্রধান, উনি জাস্ট ফার্স্ট অ্যামাং দি ইকুয়াল হিসেবে কাজ করবেন, মানে উনি হচ্ছে সমন্বয়কারী হিসেবে কাজ করবেন। তার ক্ষমতা ওই যে কাউন্সিলের যারা সদস্য, প্রত্যেক সদস্যের সমানই ক্ষমতা, তিনি জাস্ট হচ্ছে যেটাকে বলা হয় হচ্ছে আপনার মাস্টার অফ দি রোস্টার হিসেবে কাজ করবে। মানে চিফ জাস্টিস যে কাজটা করে, স্পেশাল কিছু গুরুত্বপূর্ণ যে রায়গুলো আছে, যে শুনানিগুলো আছে, সেক্ষেত্রে তার একটু বেশি ভূমিকা থাকবে, আর অন্যথায় তিনি হচ্ছে ফার্স্ট এবং ইকুয়াল হিসেবে কাজ করবেন। প্রথম প্রশ্ন। দ্বিতীয়টা হচ্ছে আপনার ফেডারেল নিয়ে একটা প্রশ্ন এসেছে, যে হচ্ছে আমরা দেখি যে হচ্ছে বাংলাদেশে হচ্ছে জনসংখ্যার দিক থেকে কিন্তু বিশ্বের সপ্তম অথবা অষ্টমের দিকে হবে। তাহলে এত বিশাল জনগোষ্ঠীর মধ্যে আমাদের এখানে যে ধর্মীয় কনফ্লিক্ট আছে, বলার চেষ্টা করেছে বিভিন্ন আদিবাসী বা উপজাতি, আমরা যেটাই বলি ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ফেডারেল সিস্টেম যেসব রাষ্ট্রে দেখবেন সেখানে এই জাতিগত গোষ্ঠীগত সংঘাতটা অনেক বেশি, যেটা আসলে বাংলাদেশে ওই ধরনের সংঘাতটা নেই। তো যে কারণে এখানে দুইটা সমস্যা তৈরি হয়। আপনি যখন ফেডারেল স্টেট করবেন, ভবিষ্যতে আপনার ওই ফেডারেল স্টেটের কোনো একটা স্টেট যদি স্বাধীনতার ডাক দিয়ে বসে, সেটাকে আপনি সেন্ট্রাল থেকে দমন করার জন্য আপনাকে অনেক বেশি টাফ সিচুয়েশন তৈরি হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আপনার রাষ্ট্রের সেন্ট্রালে পলিসি মেকিং ডিসিশনে সেটা অনেক বেশি আপনার একটা দুরূহ ব্যাপার হয়ে যাবে, যেখানে আসলে রাষ্ট্রের আপনি কোনো পলিসি আপনি বাস্তবায়ন করতে পারবেন না। কারণ সেন্ট্রালে এক গভর্নমেন্ট থাকবে, আপনার ফেডারেল স্টেট, এক একটা স্টেটে এক এক ধরনের পলিটিক্যাল পার্টির এঙ্গেজমেন্ট, এক এক ধরনের পলিটিক্যাল পার্টির হচ্ছে আপনার সেখানে সক্ষমতা বেশি থাকবে। ধরেন আপনি যদি রংপুর নিয়ে একটা ফেডারেল স্টেট হয়, ওখানে দেখা যাচ্ছে বিএনপি ক্ষমতায়। আবার যদি আপনি চট্টগ্রামে দেখেন, ওখানে দেখা যাচ্ছে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীতাত্ত্বিক তাদের একটা দল ক্ষমতায়। আপনি যদি হচ্ছে ধরেন খুলনাতে, সেখানে আরেকটা রাজনৈতিক দল ক্ষমতায়। তো এইভাবে যখন আপনি ছোট একটা রাষ্ট্রে, বাংলাদেশে আপনি দেখবেন যে আমাদের মধ্যে এমনি কোনো একটা ইস্যুতে আমাদের বিতর্কের কোনো শেষ নেই। আপনি একমত, মানে রাজনৈতিক দলগুলোও যেমন হতে পারে না, আমরাও হচ্ছে ব্যক্তি পর্যায়ে হতে পারি না। তো যে কারণে আসলে আপনি যখন ফেডারেল স্টেট করবেন বাংলাদেশে, এখানে আপনার ডিসিশন মেকিং লেভেলে অনেক জটিলতা তৈরি হবে। যে সরকার ক্ষমতায় আসবে সে আসলে ফাংশন করতে পারবে না, সে অনেক জটিলতার সমস্যা তৈরি হবে। তো যে কারণে আমার কাছে মনে হচ্ছে আপনি ফেডারেল সিস্টেমের মাধ্যমে যে চেক অ্যান্ড ব্যালেন্স করতে যাচ্ছেন, সেটা আপনি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করে সেই চেক অ্যান্ড ব্যালেন্সটা করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আমার কাছে একটা প্রশ্ন এসেছিল যে সংবিধান পরিবর্তন নিয়ে, যে হচ্ছে এই যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা আসলে সংবিধানে হাত দিতে পারে কিনা, বা তাদের সেই বা তাদের সেই বৈধ বা আইনি ক্ষমতা আছে কিনা। আপনি দেখেন হচ্ছে যেই গণ অভ্যুত্থান যে রাষ্ট্রে হয়েছে, মানে একটা স্বৈরাচারী কাঠামো যেখানে দাঁড়ায়, সেখানে যে গণ অভ্যুত্থান কিন্তু শুধু বাংলাদেশে হয় নাই। আপনি দেখেন হচ্ছে 1978 সালে স্পেনে গণ অভ্যুত্থান হয়েছে। এই গণ অভ্যুত্থানের পরে তারা কিন্তু তাদের যে পুরনো যে সংবিধান ছিল সেটা তারা ছুঁড়ে ফেলে দিয়ে তারা নতুন সংবিধান তৈরি করেছে কনস্টিটিউশনাল রেফারেন্ডামের মাধ্যমে। তারা একটা কনস্টিটিউশন তৈরি করে একটা রেফারেন্ডাম বা গণভোট নিয়েছে। সেখানে হচ্ছে এই কনস্টিটিউশনকে আমি সমর্থন করি কি না, হ্যাঁ না ভোট হয়েছে, সেখানে জনগণ বলেছে যে হ্যাঁ আমরা এই কনস্টিটিউশনে সমর্থন করি, কনস্টিটিউশনাল রেফারেন্ডামের মাধ্যমে স্পেন করেছে। আপনি 1988 সালে সেখানে আপনার হচ্ছে ব্রাজিলে যে গণ অভ্যুত্থানটি হয় সেখানে স্বৈরাচারের বিরুদ্ধে, সেখানেও কিন্তু হচ্ছে তারা একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলির মাধ্যমে তারা পুরাতন সংবিধানকে সম্পূর্ণ বাদ দিয়ে তারা নতুন সংবিধান করেছে। আপনি যদি হচ্ছে দক্ষিণ আফ্রিকাতে দেখেন, সেখানে বর্ণবাদ বিলোপের পর 1993 সালে কিন্তু তারা একটা ড্রাফট কনস্টিটিউশন করেছে, পুরনো কনস্টিটিউশন বাদ দিয়ে তারা ড্রাফট কনস্টিটিউশন করে রাখে। যখন নেলসন ম্যান্ডেলা যখন 1996 সালে ক্ষমতায় আসে, তখন তারা ওই যে নতুন করে যে ড্রাফট কনস্টিটিউশনটা গঠন করে ইন্টারিম গভর্নমেন্ট, সেটাকে হচ্ছে তারা লেজিটিমেট দিয়েছে। অর্থাৎ আমাদের হচ্ছে কনস্টিটিউশন নতুন করে তৈরি করার অনেক আন্তর্জাতিক এবং হচ্ছে ইন্টারন্যাশনাল যে লিগাল গ্রাউন্ড সেগুলো অলরেডি আছে। দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি এই কনস্টিটিউশনগুলো এখন যদি করে না যান, আপনার কোনো দলীয় পার্টি এসে এই কনস্টিটিউশনটা আসলে কতটুকু বাস্তবায়ন করতে পারবে, বা তাদের দলের ঊর্ধ্বে পার্টি ইন্টারেস্টের ঊর্ধ্বে সেটা বাস্তবায়ন করতে পারবে কিনা, সেটা আসলে অনেক বেশি সন্দেহের জায়গা। কারণ আমরা হচ্ছে 1990-এর যে গণ অভ্যুত্থান হয়েছিল, তখন আমাদের মতো যারা ছিল তারাও অনেক বেশি আশা আকাঙ্ক্ষা ছিল যে 90-এর পর আমরা হয়তো বা গণতন্ত্রের দিকে ট্রানজিশন করতে যাচ্ছি, কিন্তু সেটা কিন্তু হয় নাই, 2008 সালের পরও হয় নাই। এখন এই আমরা যদি কনস্টিটিউশনটাকে আমরা যদি সঠিক করে দিয়ে যেতে না পারি,
মানে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসলে এটা ঠিক আগের গতানুগতিক ধারায় চলতে থাকবে বলে বিশ্বাস করি। দ্বিতীয়ত হচ্ছে একটা রান অফ ভোটিং সিস্টেম নিয়ে প্রশ্ন এসেছে, যে হচ্ছে যে দুইটা রাজনৈতিক দল সবচেয়ে বেশি ভোট পাবে তারা রান অফ ইলেকশনের মাধ্যমে তাদেরকে পুনরায় আবার ইলেকশন করে। আসলে রান অফ ইলেকশনটা ওই রাষ্ট্রগুলোতে হয়, এটা হচ্ছে শ্রীলঙ্কাতে হয়, এটা হচ্ছে আপনার ইসরায়েলে হয়, রান অফ ইলেকশন হচ্ছে ফ্রান্সে হয়, রান অফ ইলেকশন হচ্ছে ব্রাজিলে হয়। বিশেষ করে যে সকল রাষ্ট্রে রাজনৈতিক দল অনেক, এবং শুধু অনেক না, বাট তাদের 8-10টা রাজনৈতিক দল থাকে এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি হচ্ছে আপনার সেখানে অ্যাক্টিভ রুল ভূমিকা পালন করে। যেমন বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ ছিল, ভারতে বিজেপি কংগ্রেস, আপনার যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক পার্টি রিপাবলিকান পার্টি, আপনার হচ্ছে যেমন যুক্তরাজ্যে লেবার পার্টি, তারপরে হচ্ছে কনজারভেটিভ পার্টি। তো এগুলো হচ্ছে দুইটা রাজনৈতিক দল, কিন্তু এখানে আসলে রান অফ ভোট হয় না। যেমন বাংলাদেশে কিন্তু অনেক অ্যাক্টিভ রাজনৈতিক দল নেই, কিন্তু আপনি যদি ব্রাজিলে দেখেন, আপনি যদি হচ্ছে ইসরায়েলে দেখেন, সেখানে অ্যাক্টিভ রাজনৈতিক দল 8-10টার বেশি, যে কারণে তাদের এখানে কোনো একক রাজনৈতিক দল 50% উপরে ভোট পায় না। তো যে কারণে আমাদের এখানে যেহেতু অ্যাক্টিভ রাজনৈতিক দল বেশি নেই, সেখানে রান অফ ইলেকশনে গেলে আপনার এটা আসলে কোনো সঠিক যে আপনার যে পদ্ধতি একটা পাওয়ার ট্রানজিশন সেটা আসলে হয় না। দ্বিতীয়ত হচ্ছে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে চায়না নিয়ে, ইউএসএ নিয়ে। আপনারা দেখেন ইউএসএ অনেকে বলার চেষ্টা করেছে যে আপনারা জানেন যে রাশিয়ান ইন্টেলিজেন্স এজেন্সির একটা নিউজ প্রকাশিত হয়েছিল 2023 সালে, যে আসলে বাংলাদেশে যে 2024 সালে যে 7 জানুয়ারি যে ইলেকশনটা হবে, সেই ইলেকশন পরবর্তী এখানে একটা অভ্যুত্থান ঘটবে, এরকম একটা রাশিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি তারা এরকম একটা বার্তা প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে দিয়েছিল। তো এটা আসলে সত্যতা কতটুকু আমি জানি না, এটা হচ্ছে ঢাকা ট্রিবিউনে প্রকাশ হয়। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান, এটা কিন্তু আসলে ইউএসের কোনো প্রি প্ল্যান গণ অভ্যুত্থান না, এটা এখানকার যে আমাদের রাজনৈতিক যে মেকানিজম, এখানকার জনগণের যে স্বতঃস্ফূর্ত, সেটার আসলে একটা বহিঃপ্রকাশ। কারণ হচ্ছে আপনার একটা ইনকামবেন্ট গভর্নমেন্ট বা এক্সিস্টিং যে সরকারটা থাকে, ওই সরকার যদি যুক্তরাষ্ট্রের পারপাস যদি সার্ভ না করে বা যুক্তরাষ্ট্র বিরোধী কোনো বক্তব্য দেয়, তখন যুক্তরাষ্ট্র কিন্তু সরাসরি ওই সরকারকে হটাই দিতে পারে না। যুক্তরাষ্ট্র ততক্ষণ পর্যন্ত ওয়েট করে যে ওই সরকারকে মানে উৎখাত করার জন্য, বা ওই সরকারের এগেইনস্টে যখন একটা গণ অভ্যুত্থান শুরু হয় বা উৎখাত করার জন্য যখন নতুন আর একটা রাজনৈতিক এন্টিটি বা নতুন আর একটা বিক্ষোভ শুরু হয়, এবং যুক্তরাষ্ট্র যদি দেখে ওই এন্টিটি কিংবা ওই বিক্ষুব্ধ জনতা কারেন্ট গভর্নমেন্টকে হটাতে সক্ষম, ওই রকম একটা মুহূর্তে তারা হচ্ছে একটা নৈতিক সমর্থন দিয়ে থাকে। এটা আসলে জিওপলিটিক্যাল সিনারিওতে যে কোনো পরাশক্তিগুলোই আর কি তারা একটি সমর্থন দিয়ে থাকে, যে তোমরা যখন বিপ্লব করেছো, তোমরা যখন অভ্যুত্থান করেছো, তখন তোমাদের পাশে নৈতিক সাপোর্ট দিয়ে আমি ছিলাম, যে কারণে বিপ্লব পরবর্তী সময় তারা একটা সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে আর কি। তো যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সেম ইয়েটা হয়েছে। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের এই অঞ্চলে সাউথ এশিয়াতে তাদের হচ্ছে আপনার প্রধান শত্রু হচ্ছে চীন, চীনকে ট্যাকল করা। তার প্রধান শত্রু ছিল রাশিয়া, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের মাধ্যমে রেখে সে এখানে ভালনারেবল সিচুয়েশন তৈরি করেছে। আপনার যে চীনের হচ্ছে এখানে এই অঞ্চলে এখন প্রভাব, তার একটা বেল্ট অ্যান্ড ইনিশিয়েটিভ নিয়েছে। আপনারা জানেন যে এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের এশিয়া ছাড়াও আপনারা জানেন যে ইউরোপে কিন্তু এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের হাব ধরা হয়েছিল আপনার ইটালিকে, যে ইটালিকে বলা হয় যে গেটওয়ে টু ইউরোপ। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র যে কাজটা করেছে এই ইতালিতে, তারা হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে তারা স্বাক্ষর করেছিল, এবং ইতালি কিন্তু বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ ছিল, যে কারণে যুক্তরাষ্ট্র ইতালির যে গভর্নমেন্ট সেটাকে যেভাবেই হোক ম্যানিপুলেশন করে ওই গভর্নমেন্টকে সরিয়ে, যারা চায়নার সাথে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে গিয়েছিল, পরবর্তীতে যখন নতুন গভর্নমেন্ট আসে তারা কিন্তু বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে সরে গিয়েছে। তো একইভাবে বাংলাদেশেও কিন্তু বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটা অংশ হিসেবেই ছিল। তো যে কারণে এখানে যুক্তরাষ্ট্রের মূল ফোকাস হচ্ছে তার যে ইন্দো প্যাসিফিক যে রিজিয়ন, সেখানে তার কন্ট্রোল ধরে রাখা, বিশেষ করে সাউথ চায়না সিতে। তো যে কারণে আসলে যুক্তরাষ্ট্র এখানে একটা বড় সুবিধা হচ্ছে আপনার রাখাইন যে অঞ্চলটা, এই অঞ্চলটা নিয়ে তাদের হচ্ছে একটা ভবিষ্যৎ বড় প্ল্যান পরিকল্পনা আছে। তো এই অঞ্চলটা দক্ষিণ এশিয়াতে তারা আসলে একটা ডুয়াল সিস্টেমে, যে ভারতের মাধ্যমে বাংলাদেশকে কন্ট্রোল করবে নাকি তারা নিজস্ব এতে কন্ট্রোল করবে, এই ব্যাপারগুলো আসলে তাদের ফরেন পলিসি রিলেটেড। আমরা আসলে এক্সাক্ট কী তারা চাচ্ছে এটা কিন্তু আমরা জানি না, বাট অনুমানের উপর ভিত্তি করে যেটা বলা যাচ্ছে সেটা হচ্ছে এই দক্ষিণ এশিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্র আসলে চায়নাকে ট্যাকল দেওয়ার জন্য এই সাউথ এশিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে, এই কান্ট্রিগুলোকে তার দরকার। যে ক্ষেত্রে এই কান্ট্রিগুলোতে যেই গভর্নমেন্ট আসবে, তারা যদি ওই যুক্তরাষ্ট্রকে যদি সাপোর্ট দেয়, যুক্তরাষ্ট্র হচ্ছে তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে আর কি। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ওভারঅল ইস্যু। তারপরে আমাকে প্রশ্ন করা হয়েছিল আসলে রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে। আর রাজনৈতিক বন্দোবস্তটা আপনার হচ্ছে ততক্ষণ টেকসই হবে যে আমাদের যে বিদ্যমান যে পাওয়ার স্ট্রাকচার আছে, বিদ্যমান যে রাজনৈতিক যে পলিটিক্যাল যে ভারসাম্য আছে, সেখানে আসলে প্রত্যেকটা পলিটিক্যাল যে অ্যাক্টর আছে, প্রত্যেকটা পলিটিক্যাল যে রাজনৈতিক দল আছে, তাদেরকে নিয়েই কিন্তু আপনাকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে। আমরা ইন্টারিম গভর্নমেন্টে যারা আছে তারা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করে কনস্টিটিউশন সংশোধন করে ফেললো, ইনস্টিটিউশনগুলোকে স্বাধীন করে দিল, তারপরে রাজনৈতিক দল এসে এটা মানবে, এটা কিন্তু এমনটা কিন্তু কখনো হবে না। আপনার পলিটিক্যাল সেটেলমেন্ট যখন করতে হয়, বিদ্যমান পাওয়ার স্ট্রাকচার যারা অংশ তাদেরকে সাথে নিয়ে একটা পলিটিক্যাল কনসেনসাস বা রাজনৈতিক ঐকমত্যের মধ্যে এসে তারপরে কিন্তু নতুন সেটেলমেন্টটা করতে হয়। যে কারণে আসলে এখানে রাজনৈতিক দলগুলোকে অন্তর্ভুক্ত করেই এই পলিটিক্যাল সেটেলমেন্টটি করতে হবে, না আসলে এটি খুব বেশি টেকসই হবে না। আর কি কোনো প্রশ্ন? ও আরেকটা প্রশ্ন ছিল হচ্ছে যে
আমরা বলার চেষ্টা করেছিলাম যে এখানে ভারতের যে জিওগ্রাফি মাইনাস ডেমোক্রেসি, যেটা অনেকটা থিওরিটিক্যাল আলাপ, বাট থিওরিটিক্যাল আলাপ হলেও হচ্ছে তাদের একটা এজেন্সি ছিল এখানে। তো এখন এই নতুন এজেন্সিটা কে হবে, এটা আসলে আসলে এই এজেন্সি কে হবে এটা ডিফাইন করে ওই জনগোষ্ঠীর মধ্যে জনগোষ্ঠী আসলে কাকে চাচ্ছে। যে এখানে নতুন এজেন্সি হবে, ইন্ডিয়া হচ্ছে তার সাথেই ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবে। এখানে নতুন এজেন্সি বিএনপি আসবে, নাকি ছাত্রদের মধ্য থেকে নতুন দল আসবে, নাকি জামাত আসবে, নাকি অন্য কোনো স্ট্রাকচারে এখানে ক্ষমতায় আসবে, এই ব্যাপারটা কিন্তু আমরা জানি না। এখানে আসলে নতুন রাজনৈতিক যে দল আমরা খুব সহজে ভেবে নিচ্ছি যে এখানে বিদ্যমান রাজনৈতিক দলের মধ্যে যেটা বড় রাজনৈতিক দল তারাই হয়তো বা ক্ষমতায় আসবে, ব্যাপারটা কিন্তু এরকম না। এখানে অনেক মডেল কাজ করছে, আমরা কিন্তু জানি না পাওয়ার স্ট্রাকচার যেটাকে বলা হয় রাষ্ট্র, এটা একটা হচ্ছে ব্ল্যাক বক্সের মতো। ওই ব্ল্যাক বক্সের মধ্যে কি হয় এটা আসলে ওই রাষ্ট্র তারাই ভিতরে জানে, আমি আপনি বাইরে থেকে কিছু জানি না, সেটা আমরা অনুমান করতে পারি। আপনি দেখবেন যে এই যে নতুন রাজনৈতিক দল, এটা কি ছাত্রদের থেকে হবে, নাকি এটা হচ্ছে পাকিস্তানের যে জিয়াউল হক ছিল তার মডেলে হবে, এটা কিন্তু আমরা জানি না। জিয়াউল হক যেটা করেছিল, গণতান্ত্রিক সরকার জুলফিকার আলী ভুট্টোকে সে সরিয়ে 1977 সালে সে যে জিয়াউল হক যখন ক্ষমতায় আসে, সে যেটা করেছে, সে রাজনৈতিকভাবে সে মিলিটারি যে জেনারেল হিসেবে ক্ষমতায় আসে। ক্ষমতায় আসার পর সে কী করে, সে সামরিক শাসনটাকে সে আসলে এটা একটাকে বেসামরিক শাসনে সে রূপান্তর করার চেষ্টা করে। সে হচ্ছে নতুন একটা প্রথমত হচ্ছে সে জনগণের সাপোর্ট নেওয়ার চেষ্টা করে। সে মানে পাকিস্তানে বিভিন্ন ইসলাম রিলেটেড বিভিন্ন ইসলামিক কৃষ্টি কালচার বা ইসলামিক পলিসি নিয়ে সে জনগণের সাপোর্টটা নেওয়ার চেষ্টা করে। দ্বিতীয়ত হচ্ছে সে হচ্ছে এখানে একটা রাজনৈতিক দল গঠন করে। প্রথমত হচ্ছে সে রেফারেন্ডাম নেয় যে আমি যে জিয়াউল হক পাকিস্তানের ক্ষমতায় আসলাম, তোমরা এটাকে সাপোর্ট করো কিনা। তখন সে হ্যাঁ বা না ভোট একটা রেফারেন্ডাম দেয়, সেটাতে জনগণ বলছে যে হ্যাঁ আপনি ক্ষমতা থাকেন, কারণ সে একটা জনপ্রিয় ছিল। দ্বিতীয়ত হচ্ছে জিয়াউল হক যখন ক্ষমতায় আসে 77-এ, তখন কিন্তু আফগানিস্তান পাকিস্তানের পাশের দেশ, সেখানে কিন্তু সোভিয়েত ইউনিয়ন কিন্তু এখানে অ্যাটাক করার চেষ্টা করে। তো যে কারণে আফগানিস্তানে যারা সোভিয়েত অ্যাটাকের বিরুদ্ধে যে সকল যোদ্ধারা এখানে দাঁড়িয়ে যায়, তখন জিয়াউল হক কী করে চেষ্টা করে যে এখানে যদি সোভিয়েত ইউনিয়ন চলে আসে তাহলে পাকিস্তানেও কিন্তু একটা তার সার্বভৌমত্বের একটা সমস্যা তৈরি হতে পারে। যে কারণে আফগানিস্তান যে আন্দোলন যারা করেছিল তাদেরকে সাপোর্ট দেয়। এখন যুক্তরাষ্ট্র যখন দেখছে যে জিয়াউল হক পাকিস্তানে সোভিয়েত বিরোধী যে একটা শক্তি তৈরি হয়েছে তাদেরকে সাপোর্ট দিচ্ছে, এবং সোভিয়েত তো হচ্ছে আমারও শত্রু যেটা যুক্তরাষ্ট্র, তখন ওই যুক্তরাষ্ট্রে আফগানিস্তান ইস্যুতে সে এই যে কাউন্সিলটা দেখবেন, মানে আপনি যদি বিচার ব্যবস্থা স্বাধীন করে দেন, তখন জাজদের ওই যে কাউন্সিল, ওটা কিন্তু হচ্ছে আপনার একটা পুরো হচ্ছে একটা বডি হিসেবে অর্গানাইজ করে। ওখানে হচ্ছে আপনি ব্যক্তিকে ফোকাস না করে ওই স্ট্রাকচারটাকে আপনার ফোকাস করতে হবে, মানে রাষ্ট্রের যে রাজনৈতিক যে স্ট্রাকচার, ওই স্ট্রাকচার ফোকাস করতে হবে। কারণ আপনার প্রধান বিচারপতি যিনি হবে, জিয়াউল হক কিন্তু সে ব্যাকআপ দেয়, এবং সেই ব্যাকআপে জিয়াউল হক কী করে, সে হচ্ছে জিয়াউল হককে প্রচুর পরিমাণে আর্থিক ফান্ডিং দেয়। যে কারণে আর্থিক ফান্ডিংয়ের কারণে পাকিস্তানে জিয়াউল হকের আমলে প্রচুর পরিমাণে তাদের জিডিপি গ্রোথ হয় এবং তার জনপ্রিয়তা বৃদ্ধি পায়। পরবর্তীতে জিয়াউল হক একটা নতুন রাজনৈতিক দল গঠন করে, দল গঠন করার মাধ্যমে সে ইলেকশন আয়োজন করে, তার দল ক্ষমতায় আসে। এখন বাংলাদেশেও আবার এই যে নতুন রাজনৈতিক দলের কথা বলছি, এটা কি ছাত্রদের মাধ্যমে আসবে নাকি জিয়াউল হকের কায়দায় ওই আসবে, এটা কিন্তু আমরা আসলে জানি না পাওয়ার স্ট্রাকচার কী করছে। যে কারণে আমাদেরকে যেটা প্রয়োজন, এই যে আমি ইনস্টিটিউশনাল কথা বলছি, আমি ইনস্টিটিউশনাল পলিটিক্যাল সেটেলমেন্টের কথা বলছি, সাংবিধানিক পলিটিক্যাল সেটেলমেন্টের কথা বলছি, আমরা রাজনৈতিককে চেক অ্যান্ড ব্যালেন্সের কথা যে বলছি, এটার হচ্ছে আমাদেরকে কিছু হোরাইজন্টাল ফোর্স তৈরি করতে হবে। এই হোরাইজন্টাল ফোর্স হচ্ছে এই যে আমি আপনি যে স্টুডেন্টগুলো আছি, আমরা হচ্ছে একটা হোরাইজন্টাল ফোর্স হিসেবে কাজ করবো, যে রাষ্ট্র ব্যবস্থা যাতে সঠিক পথে থাকে। এই জন্য হচ্ছে আপনাদেরকে একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্ট হিসেবে কাজ করতে হবে। রাজনৈতিক দল আমাদের থাকবে, রাজনৈতিক মত থাকবে, আমাদের মধ্যে মতবিরোধ থাকবে, কিন্তু রাষ্ট্রের প্রসঙ্গে বাংলাদেশ ইস্যুতে আমাদের কিন্তু সবাইকে একটা এক জায়গায় আসতে হবে। যতদিন আমরা রাষ্ট্র ইস্যুতে, বাংলাদেশ ইস্যুতে রাজনৈতিক দল মত নির্বিশেষে ভুলে এক জায়গায় আসতে পারবো, তখন হচ্ছে আমাদের এই যে রাষ্ট্র নিয়ে যে বিরোধী বিভিন্ন যে চক্রান্ত দেশি বিদেশি, সেটাকে আমরা প্রতিহত করতে পারবো বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে।